একটা জায়গা খোঁজা শুরু করলাম যে জায়গাটা সবুজ এবং ঢাকা থেকে খুব বেশি দূরে নয়। খুঁজতে খুঁজতে আমরা পেয়ে গেলাম এই হেমায়েতপুরের এই জায়গাটা, যে ঢাকায় ঢোকার অনেক কটা রাস্তাও আছে, আবার আমাদের প্রয়োজনীয় টুকিটাকি কাজগুলো সারার জন্য আমরা খুব সহজেই ঢাকায়ও যেতে পারবো, আবার এই গ্রাম্য পরিবেশেও থাকতে পারবো। যদি এখান থেকে চলে যেতে চাই অন্য কোথাও, আরও রিমোটে গেলাম কিংবা অন্য আরেকটা জায়গায় যেতে হয় আমাকে, আমি এই ঘরটা তুলে নিয়ে চলে যেতে পারবো। এটা হচ্ছে আমাদের প্রথম শর্ত ছিল, যে আমরা এটাকে যাতে মুভ করা যায়। আরেকটা হচ্ছে যে যাতে এই ভূমিতে আমি খুব গভীর কিছু না করি, যেটা আসলে পরবর্তীতে আমি নষ্ট করতে পারবো না, বা ও নিজে নিজে নষ্ট হইতে অনেক সময় লাগবে। সবসময় মনে হইতো যে কোনো একটা মানে কংক্রিট কিংবা যেগুলো আসলে ঠিক এই মাটির সঙ্গে মিশবে না, যাবে না, এগুলো ব্যবহার করবো না, এরকম একটা বিষয়। তো ওইরকম চিন্তা থেকে আসলে এরকমের ঘর বানানো, বাঁশ, কাঠ, লোহা, স্থায়িত্বের জন্য লোহা, এরকম এইভাবেই শুরু করা কাজটা। আমাদের সঙ্গে সবসময় একজন মিস্ত্রি ছিল, বাবু নামের। ওকে দিয়ে ওর এলাকার থেকে, শরীয়তপুর বা মাদারীপুর অঞ্চল, ওইখান থেকে আরও কিছু মিস্ত্রি নিয়ে আসে। আমরা বসে বসে কীভাবে কতটুকুন কাঠ লাগবে, কোন জায়গায় কী ফ্রেম হবে, কিভাবে পুরো ব্যাপারটা ঘটবে, ছাউনি কিভাবে হবে, এইসব মানে ইঞ্জিনিয়ারিং পার্টটা নিজেরা করতে শুরু করি। তারপরে কিভাবে বাঁশটাকে টেকসইভাবে ব্যবহার করা যায়, যে অনেক দিন টিকবে, নষ্ট হবে না সহসা, কারণ এগুলো তো প্রাকৃতিক জিনিস, সহসা মানে পচে যায় বা নষ্ট হয়ে যায়, এরকম। তো কী করলে, এগুলো নিয়ে বিস্তর পড়াশোনাও ছিল ওই সময়। যেহেতু এটা ট্রপিক্যাল ল্যান্ড, সূর্যটাকে নানানভাবে ব্যবহার করা বা এর বাতাসটাকে নানানভাবে ব্যবহার করা, যে ভেন্টিলেশনটা ঠিকমতো হচ্ছে কি না, রোদটা কোন সময়ে কোন জায়গায় পড়বে, সেটা পশ্চিমে রোদটা সবসময় ডিস্টার্ব করবে কিনা, বা এটাকে আটকানোর কোনো বিষয় থাকে কিনা, এরকম এই কি বাস্তুবিদ্যার যে বিষয়গুলো আছে, এগুলো হিসেব নিকেশ করেই আসলে করা। অসাধারণের ছোঁয়া পেলে সাধারণে কি ফিরে যাওয়া যায়? বার্জার লাক্সারি সিল্ক, গ্ল্যামারাস দেয়াল এমনটাই যেন নিজেকেই ছাড়িয়ে যায়। পুরোটা দিন জুড়ে আমাদের এই বাড়িতে, যেমন পূর্ব থেকে সূর্যটা উঠে যখন পশ্চিমে অস্ত যায়, সারা বারান্দা, উঠান, পুরো বাড়িতে নানা রকমের রোদের খেলা প্রতিটা মুহূর্তে পাল্টাতে থাকে। যেমন গাছের পাতার ছায়া পড়ছে, পাতার মধ্যে রোদ লাগছে, আবার কিছুক্ষণ পর সেই রোদ সরে অন্য জায়গায় চলে যাচ্ছে। এইগুলো দেখে দেখে না সারাটা দিন
মানে কাটিয়ে দেওয়া যায়। তবে আমাদের খুব ইচ্ছে ছিল যে উঠান থাকতে হবে, ঘরের চাইতে বাইরের অংশটা আরও বেশি আরামদায়ক হওয়া দরকার। গাছপালা, পাখি বা অন্যান্য কীটপতঙ্গ যেগুলো আছে এগুলোর কথা চিন্তা করে যখন ঘর বানাই তখন আমরা যেমন কোনো ধরনের পেস্টিসাইড ব্যবহার না করা, এরকমের বিষয়গুলো আমাদের ভিতরে কাজ করতো। তার সুফল আমরা পেয়েছি। আসলে অনেক ধরনের পাখি, অনেক পতঙ্গ এই বাড়ি ভর্তি আছে। তারপরে একটা চাহিদা ছিল পুকুরের। পুকুরটা হলো প্রাকৃতিকভাবে মাছ যেভাবে বেড়ে ওঠে এভাবে বেড়ে ওঠে, এর জন্য কোনো চাষবাস আমরা করি না। মাছ এখন যে পর্যায়ে আছে এগুলো মাছ আমরা ধরতেও পারি এরকম। এই পুকুরটার জন্য আসে পানকড়ি দেখি, তারপরে কানিবক বা ডাহুক, কখনো কখনো সরালি চলে আসে। এই চালের উপরে সরালি বাসা করে, সেই বাচ্চা ফোটানোর উপরে বাচ্চাসহ পুকুরের পানিতে ভাসতে থাকে। এই জলজ পাখিগুলো আসে কিন্তু শুধু পুকুরটার কারণে। আমার কাছে মনে হয় যে এই বাড়ির একটা বড় প্রাণের অংশ হচ্ছে এই পুকুরটা। তো এভাবেই আস্তে আস্তে গড়ে ওঠে এবং একটা ইকোসিস্টেমের মধ্যে দিয়ে আসলে আমরা বসবাস করার চেষ্টা করছি। প্রতিটা ঋতুতে ঋতুতে যে পার্থক্যটা আমি এই বাড়িতে পাই, যেমন বৈশাখ থেকে যদি শুরু হয়, বৈশাখের সারাদিন বেশ গরম, সন্ধ্যাবেলায় বিকেলবেলা হয়তো কালবৈশাখী ঝড় শুরু হলো, এবং এই ব্যালকনি থেকে দোতলার ব্যালকনি থেকে উঠান থেকে এই যে ঝড়ের যে রূপ এত সুন্দর করে আমি পাই। ভয়ও লাগে মাঝে মাঝে, যেহেতু কাঁচা বাড়ি আমার, হ্যাঁ এটা তো আর কংক্রিটের বাড়ি না, মাঝে মাঝে ভয়ও লাগে। তখন দোতলা থেকে হয়তো নিচতলায় চলে আসি। তারপর বর্ষা, মানে বর্ষার রূপের কথা আমি বলে আসলে শেষ করতে পারবো না। মানে এত উপচে পড়া সবুজ হয়ে যায় চারদিক, পুকুরটা ভরে ওঠে, শাপলা ফোটে, মানে সে সৌন্দর্য আসলে উপলব্ধি করতে হবে। বর্ষা, শীত কিংবা অন্যান্য প্রাণীদের সাথে সম্পর্কের ভিত্তিতে জিনিসটা আসলে করা। যেমন এই এলাকায় একটু বেশ কয়েক ধরনের সাপ আছে যেগুলো বিষধর। তো এইসব চিন্তা করে আসলে এটা উঁচু করা, যেটা আসলে আমরা শিখলাম পাহাড়িদের কাছ থেকে। এই মাচাঙ্গের বিষয়টা একদমই পাহাড়িদের কাছ থেকে আসছে। আর ওই ফ্রেমের ঘরের এই টিনের বদলে হয়তো বাঁশ ব্যবহার করা, এগুলো আসছে আসলে। এগুলো আমরা নানান জায়গার থেকে
এটা সেটা করে একটা কী বলে একটা হাইব্রিড জায়গায় চলে আসছে, যে বিভিন্ন জায়গার থেকে ভালো জিনিসটাকে নিয়ে কীভাবে এটাকে সমন্বয় করা যায়। বা এমন হয় না অনেক সময় যে বিভিন্ন জায়গার থেকে নিলে কিন্তু আসলে জিনিসটা ম্যাচ করে না, কিন্তু আমরা সেটা করার চেষ্টা করিনি। আমরা ওইটাই করেছি যেটা আসলে একটার সঙ্গে আর একটা সামঞ্জস্য থাকে, এইভাবে আসলে গড়ে তোলা। দুইটা ঘরের মধ্যেই ব্যবহার করা হয়েছে হচ্ছে মাটির টালি। তো মাটির টালিতে হয়তো ওই ঝমঝম বৃষ্টির শব্দ পাওয়া যাবে না, কিন্তু টিপটিপ বৃষ্টির শব্দটা পাওয়া যাবে। এবং গরমের সময় এটা একটু ঠিক ততটা গরম হবে না, টিনের মতন একটা ঠান্ডা বিষয়টা থাকবে। এই সব কিছু চিন্তা করেই আমাদের করা, যে আমরা যে কারণে দেখা যায় যে আমরা সারা বছরই আসলে ঘুমানোর সময় অন্তত একটা পাতলা কাঁথা হলেও গায়ে দিতে হয়, কারণ ভোরের দিকটা অনেক ঠান্ডা লাগতে থাকে। যে আমার মনে হয় এটা এই ম্যাটেরিয়ালগুলোর কারণে এটা হয়, বা যা ব্যবহার করে সব কিছু আসলে ব্রিদেবল, যে আলো বাতাস যাতে সবসময় একটা সামঞ্জস্যপূর্ণ জায়গায় থাকে। অসাধারণের ছোঁয়া পেলে সাধারণে কি ফিরে যাওয়া যায়? বার্জার লাক্সারি সিল্ক, গ্ল্যামারাস দেয়াল এমনটাই যেন নিজেকেই ছাড়িয়ে যায়। আমাদের সিঁড়িটা হচ্ছে কোনো ছাদ নাই সিঁড়িতে। সিঁড়ি দিয়ে দোতলায় আমি যতবারই উঠি নামি, যেমন বর্ষার বৃষ্টির ফোঁটা আমার গায়ে লাগে, গ্রীষ্মের সন্ধ্যাবেলার বাতাসটাও গায়ে লাগে, কুয়াশাটাও মাথায় নিয়েই আমি ওঠানামা করি। জায়গা তো খুব কম, 1 বিঘা জায়গা। এর মধ্যে আমাদের ইচ্ছা ছিল যে অনেকখানি জায়গা ফাঁকা থাকবে, সেই ফাঁকা জায়গাতে আমরা বসার ব্যবস্থা করব, তারপর অনেক ধরনের গাছ লাগাবো। এই পুরো প্রান্তরে প্রায় 125 প্রজাতির গাছ আছে আমাদের। তো আরও আসলে অনেক প্রজাতির গাছ আমাদের ইচ্ছা লাগানোর, কিন্তু আমাদের আর জায়গা সংকুলান হচ্ছে না। এই গাছগুলোর মাঝে মাঝে আসলে আমরা ঘরগুলো তুলতে চেয়েছি। শীতকালে বাদামতলাটা আমার সবচেয়ে প্রিয় জায়গা, আর গরমকালে পুকুর পাড়ের বারান্দাটা খুব প্রিয়। গরমকাল বলতে হচ্ছে পুরো বর্ষাটা আর কি, কারণ এই বারান্দায় বসে আমি পুকুরে জলে বৃষ্টি পড়া দেখি, পুরোটা বাড়ির বৃষ্টি পড়াটা আমি এখান থেকে দেখতে পাই। আর শীতকালে বাদামতলায় খুব সুন্দর রোদের খেলা খেলে।
যেমন এরকম একটা গল্প আছে না, যে যদি পৃথিবীতে সব কিছু বানানো বন্ধ হয়ে যায়, আরও যদি গভীরভাবে বলি যে পৃথিবীতে আর মানুষ থাকবে না, সেই ক্ষেত্রে দেখা যাবে যে আমরা এতদিনে যা যা বানিয়েছি পৃথিবীর বুকে, এটা পৃথিবী আবার তার আগের জায়গায় ফিরে যেতে 2 লক্ষ বছর লাগবে। তো আমরা ওই বোঝাটার ভাগিদার হতে চাই নাই আসলে। তো এই যে প্রকৃতি ছুঁয়ে থাকা, আমার মনে হয় আমি খুব নিবিড়ভাবে প্রকৃতি ছুঁয়ে আছি এই বাড়িটাতে, এবং প্রকৃতি আমাকে ছুঁয়ে আছে। অর্থনৈতিক বা অন্যান্য বিষয়ে চিন্তা করা হয় তাহলে হয়তো কেউ কেউ বলবে যে এটা ভালো হয়নি, ব্যাপারটা ঠিক হয়নি, কারণ এই টাকা দিয়ে তো আসলে কংক্রিটের একটা বিল্ডিং বানানো যেত, যেটা স্থায়িত্ব অনেক বেশি। আমরা আসলে স্থায়িত্বটা চাইনি, আমরা চেয়েছি আসলে আমাদের আরামের জায়গাটা, স্বস্তির জায়গাটা, নানান দিক থেকেই, সেটা থাকার কিংবা পৃথিবীকে আঘাত না করার। তোমার বাড়ি আমার বাড়ি, মধ্যে সুর নদী। তোমার বাড়ি আমার বাড়ি, মধ্যে সুর নদী। সেই নদীকে মনে হইল অকুল জল ধীরে বন্ধু, আমি তোমার নাম লইয়া কান্দি।